আরও একবার ভেবে দেখ, অনন্তপুর জায়গাটা কিন্তু ভালো নয়। শুটিংয়ের জন্যে আরও ভালো লোকেশন কি তুই আর একটু খুঁজলে পরে পেতিস না? না পেতাম না। ওরকম একটা প্রত্যন্ত গ্রাম এখন আর অন্য কোথাও তেমন একটা দেখা যায় না। খোঁজ নিয়েই বলছি। আর বাবা, তুমি একজন টিচার হয়ে ওই সমস্ত ভূতের গাঁজাখুরি গল্প আমাকে বিশ্বাস করতে বলছো? আই কান্ট বিলিভ ইট। পৃথিবীর সব কিছুই যে তোমার বিলিভ সিস্টেমের আন্ডারে পড়বে তার তো কোনো মানে নেই। অনেক কিছু আছে যা বিজ্ঞানের যন্ত্রপাতি দিয়ে ধরা যায় না। যাকে, তোর সাথে তো আর তর্ক করে জিততে পারবো না, কোনোদিনও পারিও নি। কারণ বারণ করলে তো তুই শুনবি না, সে আমি জানতাম। তবু বাবা হই, তাই চিন্তা তো থেকেই যায়। বাবা, তোমাকে চিন্তা করতে হবে না। আর আমি তো একা যাচ্ছি না, আমার সাথে পুরো টিম যাচ্ছে। আমি কাজ মিটিয়ে ঠিক সময়ে ফিরে আসব। সবার দিকে খেয়াল রাখিস। তোর মা নেহাত বাড়ি নেই তাই রক্ষে, থাকলে তোকে কিছুতেই অনন্তপুরের মতন জায়গায় যেতে দিত না। আচ্ছা, তুমি অনন্তপুর নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন বলো তো? কি আছে অনন্তপুরে? ভূত? আর থাকলেও বা তাতে আমার কি? আমি তো আর বাচ্চা ছেলে না। আমাদের স্কুলের ইতিহাসের টিচার নির্মাল্যবাবুর বাড়ি ছিল অনন্তপুরে। গত 4 বছর হলো তিনি জমি বাড়ি সব জলের দামে বেচে দিয়ে সেখান থেকে কলকাতায় চলে আসে। ওখানে থাকতে পারিনি। জায়গাটার জনসংখ্যা এমনি এমনি কম না, কেউ সেখানে থাকতে পারে না। আর যারা পারে তাদের হয় অন্য কোথাও যাবার উপায় নেই, আর না হয় গা সওয়া হয়ে যায়। বাদ দে এসব বলে, আমি তোকে ডিমোটিভেট করতে চাইছি না। না না, আমি ডিমোটিভেটেড হচ্ছিও না। অ্যাকচুয়ালি ভূতের গল্পে শুটিং করতে যাচ্ছি, তার লোকেশনটা যদি এরকম হয় তাহলে অভিনেতাদের সুবিধাই হবে অভিনয়টা ফুটিয়ে তুলতে, বুঝলে? একদম রিয়েল ফিলিং আসবে। উঠি, অনেক প্যাকিং করতে হবে। জাহাঙ্গীর, বেরিয়ে আয়। তুই পালিয়ে আর বাঁচতে পারবি না। পুলিশ তোকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। তুই বেরিয়ে না এলে পুলিশ গুলি দেউড চালাতে স্যার, বাধ্য হবে। জাহাঙ্গীর করবে আমি এক থেকে 10 আত্মসমর্পণ গুনবো। ওই টিকটিকিগুলোর 1, কাছে। তার 2, থেকে নিজেই নিজেকে শেষ করে ফেলবো। 4। ঝোঁকেগা নাই। হ্যাঁ, এ কি? এ কি হলো? এ কি দেখছি? কারেক্ট! গুড শট অভি। পরের শটটা মনে আছে তো? হ্যাঁ, ওই স্যারেন্ডারের সিনটা তো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ঠিক আছে, লাঞ্চ ব্রেকের পর শুরু করছি। ওকে। দাদা, বুদ্ধি করে লাঞ্চের ব্যবস্থাটা কলকাতা থেকে করে এসেছিলাম, তাহলে কি যে মুশকিলে পড়তে হতো। জানি, সে তো আসার সময় দেখলাম। কোনো হোটেলের চিহ্নমাত্র দেখলাম না। নে যা, সবাইকে তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিতে বল। শালবনের সিনটা কিন্তু আজকে সন্ধ্যের মধ্যেই প্যাক আপ করে ফেলতে হবে। ঠিক আছে দাদা, আমি সবাইকে লাঞ্চ দিয়ে দিচ্ছি। কিন্তু দাদা, আমার মনে হয় অ্যালবনের শ্যুটটা আজ না করলেই বেশি ভালো হতো। কেন? এ কথা বলছিস কেন? না মানে, কি করে যে তোমাকে বলি, শুনেছি ওই বাগানটা নাকি খুব একটা ভালো না। তুমি যতই বলো শ্যুট সন্ধ্যের মধ্যে প্যাক আপ করে নেবে, তা কিন্তু হবে না। সেই রাত হয়েই যাবে, তুমি দেখে নিও। আর রাতের বেলা ওই বাগানটা কিন্তু... কি থামলি কেন? বল, রাতের বেলা ওই বাগানে কি হয়? সকালবেলা আসার পর থেকে তুমি তো আর রুমের বাইরে বেরোওনি। আমি আর দুজন প্রোডাকশনের ছেলে মিলে একটু এদিক ওদিক ঘুরতে বেরিয়েছিলাম। তখনই দু একজন স্থানীয় লোকের সাথে আলাপ হলো। তাদের মুখেই শুনলাম এই অনন্তপুরের দু একটা কথা। তা কি শুনলি? যা শুনলাম তা বললে তুমি বিশ্বাস করবে না। শুধু শুধু তোমাকে বলে নিজে আর হাসির পাত্র হতে চাই না। শুধু এটুকুই বললাম, শালবাগানের শ্যুটটা আজ বিকেলে না নিয়ে কাল সকালে নিলে ভালো হয়। আচ্ছা বেশ, ঠিক আছে। তুই যখন এত করে বলছিস তখন আর করলাম না আজকে বিকেলে শ্যুট। সবাইকে বলে দে শালবনের চোরাকুঠুরির ক্লাইম্যাক্সের শ্যুট কাল সকালেই হবে। উফ, সারাদিনে প্রচুর ধকল গেছে। ওরে বাবা, বাবা দেখছি 17 বার ফোন করে সেরেছে। হ্যালো। কি রে, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। বাবা সরি, আমি পৌঁছে তোমাকে একবারও ফোন করতে পারিনি আসলে। থাক থাক, আমাকে আর বোঝাতে হবে না। আমি জানি কাজ পেলে তুই সব ভুলে যাস। তা ডিনার করেছিস? হ্যাঁ, এই জাস্ট। তুমি খেয়েছো? হ্যাঁ, শিবুর হোটেল থেকে খেয়ে নিয়েছি। আবার হোটেলে খেতে গেলে কেন? আর রান্না করতে ইচ্ছে করলো না। এই বয়সে কোন বুড়ো মানুষটা রান্না করে খায় বল দেখি? ঘরে একটা বউ থাকলে আজকে সে রান্না করে খাওয়াতো, তুই না থাকলে আমার খেয়াল রাখতো। আমারই পোড়া কপাল। আহ বাবা, তুমি আবার শুরু করলে? আচ্ছা ঠিক আছে, শুরু করলাম না। তুই সাবধানে থাকিস। আর আসল কথাটাই তো জিজ্ঞেস করা হয়নি, তোর কাজ কেমন চলছে? ভালোই, সবাই ভালোই কাজ করছে। তবে আমার মনে হয়... কিরে, কি মনে হয়? কিরে, চুপ করে আছিস কেন? হ্যালো হ্যালো। বাবা, আমি তোমাকে একটু পরে ফোন করছি। আরে কি হয়েছে সেটা তো বল। হ্যালো হ্যালো। কে তুমি? এখানে কি করছো? এদিকে এসো। তোমার নাম কি? আরে কোথায় যাচ্ছ? কে রে বাবা?
এইটুকু একটা বাচ্চা মেয়ে এখন কোথা থেকে এলো? না, শুভকে একবার ডাকি তো। হ্যাঁ শুভ, একবার আমার ঘরে আয় তো। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? আরে তুই আয় না, তারপর বলছি। কি হয়েছে? শুভ, একটা বাচ্চা মেয়েকে দেখলি? বাচ্চা মেয়ে? হ্যাঁ, এই 9-10 বছর বয়স হবে। না তো, তুমি কোথায় দেখলে? আমার ঘরে এসেছিল এই তো এইমাত্র। আমি কাছে ডাকলাম আর দৌড়ে পালিয়ে গেল। হবে হয়তো পাশের বাড়ির কারুর মেয়ে। কার মেয়ে? এত রাতে টই টই করে বেড়াচ্ছে, বাবা মায়ের কোনো খেয়াল নেই। যাকে, তুই যা শুয়ে পড়, আর কালকে কিন্তু সকাল 7টায় শুট শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব রেডি আছে। কতক্ষণ যে ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ বাইরে একটা তীব্র আওয়াজ কানে এলো। একটা গাড়ির ব্রেক কষবার আওয়াজ, সেই সাথে একটা মেয়ের তীব্র আর্তনাদ। সর্বনাশ করেছে, কেউ বোধহয় বাইরে রাস্তায় গাড়ি চাপা পড়ল। সেই বাচ্চা মেয়েটা না তো? বিছানা থেকে নেমেই বাইরে বেরিয়ে এলাম। খালি রাস্তায় খা খা করছে, গভীর রাতের শূন্যতা, তাছাড়া আর কেউ কোথাও নেই। হঠাৎ দূরে, বেশ দূরে, কোথায় যেন একটি মহিলার আর্তচিৎকার শোনা গেল। কি যে যন্ত্রণা, কি যে করুণ সে আর্তনাদ! শুনেই বুকের ভেতরটায় একটা শিহরণ খেলে গেল। যাব, গিয়ে দেখব কি ব্যাপার। না থাক, একে গভীর রাত, তার উপর মেয়ে মানুষ, রিস্ক না নেওয়াটাই ভালো। হঠাৎ মনে হলো আমার শরীর কেমন যেন ভারী হয়ে আসছে। হিম শীতল একটা কিছু যেন আমার শরীরটাকে অদৃশ্যভাবে জড়িয়ে ধরে আছে। তা এতটাই ঠান্ডা যে আমার হাড় শুদ্ধ শরীর যেন কেঁপে কেঁপে উঠছে। কি হলো হঠাৎ? এরপর অনুভব করলাম আমার পেছনে যেন কে এসে দাঁড়িয়েছে। পেছন ঘুরতেই কাউকে দেখতে পেলাম না। কি হলো কিছুই বুঝলাম না। সেই হৃদয় বিদারী চিৎকারটা আবার শোনা গেল। খেয়াল করলাম শরীর তার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ভূতের অস্তিত্বকে আমি অস্বীকার করি, কিন্তু এবারে যেন আমার একটু ভয় ভয় করতে লাগলো। যা ঘটছে, যা অনুভব করছি তা স্বাভাবিক নয়। একটা অব্যক্ত শিহরণ পায়ের পাতা থেকে উঠে হৃৎপিণ্ডের কাছাকাছি এসে মিলিয়ে গেল। লক্ষণ ভালো নয়। বুঝলাম অলৌকিক কিছু যদি সত্যিই থেকে থাকে, তবে তার উপস্থিতি আমার আশেপাশেই রয়েছে। ঘরে ফিরে এলাম। এত রাতে আর কাউকে বিরক্ত করা যায় না। লাইটটা জেলে রেখেই শুয়ে পড়লাম। জানি আজ আর ঘুম আসবে না। না, বাবার কথাটা শুনলেই মনে হয় ভালো হতো। জায়গাটা সুবিধার না। কাল শুটিং ভালোই ভালোই শেষ হলেই এই জায়গাটা ছাড়তে হবে। সিধুদা, সিধুদা, দরজা খোলো, সিধুদা। হ্যাঁ, ধরফর করে লাফিয়ে উঠে বসলাম। প্রোডাকশন ম্যানেজার অমিতেশের গলা। এত রাতে ওরা আবার কি হলো? সিধুদা, তাড়াতাড়ি দরজা খোলো, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়া, খুলছি। কি রে, কি হয়েছে? দাদা, এই জায়গাটা বড় ভয়ঙ্কর। এখানে শুটিং না ফেললেই ভালো হতো। কেন, কি হয়েছে সেটা বল আগে। দাদা, শুভঙ্করকে। শুভঙ্কর? কি হয়েছে শুভঙ্করের? কি রে, চুপ করে আছিস কেন? বল, শুভঙ্করের কি হয়েছে? শুভঙ্করের হঠাৎ কি হলো জানি না। আমি একটু বাথরুমে যাব বলে উঠেছিলাম, দেখলাম শুভঙ্কর একা একা কোথায় যেন হেঁটে যাচ্ছে। আমি ডাকলাম, কিন্তু ও কোনো উত্তর দিল না। ওর ভাবসাব দেখলে মনে হলো সে যেন আমার কথা শুনতেই পেল না। হোয়াট? সে কি, কোন দিকে গেল? আমি ওকে অনুসরণ করে কিছুটা পথ গেছিলাম, তারপর দেখলাম ও শালবনের পথে ঢুকে গেল। তারপর আর ওর পিছনে নেবার সাহস হলো না দাদা। ওখান থেকে সোজা ফিরে এসে তোমাকে ডাকলাম। আচ্ছা, চল দেখি। দুজন মিলে রওনা দিলাম শালবনের দিকে। কিছুটা হাঁটবার পরেই রাস্তা পেরিয়ে শালবনে নেমে এলাম। চারিপাশ থেকে ভেসে আসছে একটানা শেয়ালের চিৎকার। অমিতেশ হাঁটছে আমার সামনে আর আমি তার পেছনে। শুভঙ্কর এত রাতে এখানে এসেছে। অমিতেশ, কোথায় শুভঙ্কর? তুই কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? অমিতেশ দাঁড়িয়ে পড়ল, তারপর আমার দিকে ঘুরে দাঁড়ালো। আর তখনই আমি বুঝলাম সাক্ষাৎ মৃত্যুই আজকে আমাকে ঘর থেকে বার করে এনেছে। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে অমিতেশ নয়। তার ভয়ঙ্কর বিভৎস রূপ
ভাষায় ব্যক্ত করবার নয়। সে মানুষ নয়, একটা নারকীয় জীব, যেন নরক থেকে সদ্য উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি। কি বীভৎস, কি ভয়ঙ্কর! মৃত্যু, সাক্ষাৎ মৃত্যুকে দেখছি চোখের সামনে। আর বোধহয় বেশিক্ষণ নয়। বুঝলাম চোখের সামনে সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে আসছে। এক্ষুনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ব। চেতনা হারাবার আগে শেষবারের জন্য আবছা চোখে দেখলাম দূরে, বেশ দূরে কিছু মানুষের গুঞ্জন। কারা যেন মশাল হাতে এই দিকে এগিয়ে আসছে। তারপর আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, দেখলাম নিজের বিছানায় শুয়ে আছি। পাশে দাঁড়িয়ে আছে অমিতেশ, শুভঙ্কর ও আরও কয়েকজন স্থানীয় লোক। দাদা, এখন ঠিক আছো? শুভঙ্কর, তুই অত রাতে শালবাগানে কি করতে গিয়েছিলি? শালবাগানে আমি যাইনি। তোমার সাথে যা ঘটেছে তা সবই অলৌকিক। পাশে একজন স্থানীয় লোক দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, শালবাগানে যে নারী মূর্তি আপনাকে ছদ্মবেশে ডেকে নিয়ে গিয়েছিল, সে আজ থেকে 10 বছর আগে মারা গিয়েছে। সে ছিল বড় অভাগিনী। কিছু দুষ্কৃতী তাকে গণধর্ষণ করে খুন করে ওই শালবাগানের ভেতর। ওর একটা 9 বছরের ছোট্ট মেয়ে ছিল। এ সংসারে তার কেউ ছিল না। ছোট মেয়েটা মায়ের খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। তারপর একদিন রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপা পড়ে মারা যায়। সেই থেকে ওই ছোট মেয়েটা আর তার মায়ের অতৃপ্ত আত্মা এই অনন্তপুরেই থেকে যায়। সব মানুষের প্রতি তাদের বড় রাগ, বড় ঘৃণা। রাতের বেলা যেমনভাবে আপনাকে ডেকে নিয়ে গিয়েছিল আজ, তেমনভাবে এর আগে আরও অনেকজনকে ডেকে নিয়ে গিয়েছে সেই পিশাচিনী। তারপর নৃশংসভাবে হত্যা করেছে। উনি ঠিকই বলছেন দাদা। আমার ঘুম আসছিল না দেখে একটু বাইরে বেরিয়েছিলাম। দেখলাম তুমি একা একাই ওই শালবনের দিকে হেঁটে যাচ্ছ। আমার সন্দেহ হয়। আমি তখনই ছুটে গিয়ে স্থানীয় লোকেদের ব্যাপারটা জানাই। তখন তারাই দলবল নিয়ে ছুটে গিয়ে তোমাকে উদ্ধার করে। আর একটু দেরি হলে কি যে হতো। আপনারা বাইরের মানুষ, এখানে আর থাকবেন না। কাল সকালেই গাড়ি নিয়ে রওনা দিন।